আপাতত কয়েকদিন রেগুলার আসো, কোনো জব টব ধরছো? জব টব ধরছো? তাহলে কি করো? ফ্রিল্যান্সিং করো না কি করো? কি শুধু করবা, প্রোডাক্টিভ কিছু না করে না সমস্যা নেই তো। আইএলটিএস দাও, ভালো তো, তোমরা সবাই দাও আইএলটিএস, আপত্তি নেই তো। আমার হিসাবে 2 বছর পরে দাও বা 3 বছর পরে দাও, যাতে বের হওয়ার পরে 1 বছর সময় পেয়ে প্রফেসরদের মেডিকেল করে চলে যেতে পারো। কিন্তু এখন করলে দেখা গেল যে ইংলিশ করতে হবে। স্যার আমি ঢাকায় পাঠিয়েছিলাম যে জন্য আসতে পারি। আন্ডারগ্রেডের বাইরে গিয়ে সার্ভাইভ করা অনেক কঠিন। অনেকেই জার্মানির জন্য যায়, কিন্তু একটা বয়স আছে যে বয়সটাতে অ্যাকচুয়ালি সবকিছু মেন্টাল প্রেশার নিতে পাওয়ার মতো অ্যাবিলিটি সবসময় থাকে না। তো তোমার যে এজ, এই এজে তুমি মেন্টাল স্ট্রেস নিতে পারবে না। আর কিছুদিন যাক, আরো একটু জগৎটাকে দেখো, তারপরে চেষ্টা করো। আমার হিসেবে আন্ডারগ্রেড করে গিয়ে মাস্টার্সের জন্য বিদেশে যাওয়া উচিত। কিন্তু আন্ডারগ্রেডে যদি তুমি যাও, তুমি বোকা হয়ে যেতে পারো যদি তোমার ভিতরে এক্সট্রাঅর্ডিনারি কোনো গুণ না থাকে। এমন কিছু কিছু কেস হয় যে মানুষ বিদেশে গিয়ে এমন হতাশাগ্রস্ত হয়েছে যে শেষ পর্যন্ত আত্মহত্যাও করেছে। এমন ছেলেগুলো আমি দেখেছি যে সেখানে গিয়ে ওই এনভায়রনমেন্টের সঙ্গে কোপ আপ করতে পারতেছে না, ওর বাড়ি থেকে অনেক টাকা পয়সা খরচ করে গেছে, তো সব কিছু মিলাই সে নিতে পারতেছে না। এই জন্য মেন্টাল অ্যাবিলিটি টেস্ট করার কিছু উপায় আছে, তাই না? এই পড়াশোনাটা একটা মেন্টাল অ্যাবিলিটির মতো। তুমি যখন এই লাইনে থাকবে, তোমার মেন্টাল অ্যাবিলিটি আস্তে আস্তে গ্রো করবে। সো আমি সবাইকে সাজেস্ট করি মোটামুটিভাবে তুমি আন্ডারগ্রেড কমপ্লিট করো। কমপ্লিট করে যদি বাংলাদেশে তোমার জব করার ইচ্ছা থাকে, তাহলে ভালো মতো পড়ো, করে একটা জব ধরা। যদি মনে হয় বাইরে যাওয়া, সেক্ষেত্রে আইএলটিএস দাও, জিআরই দাও, তাহলে আমেরিকায় সহজে যেতে পারে। টোফেল দাও, সমস্যা নেই। হ্যাঁ, অনেক ধরনের আছে, ডিএলইডি আছে, সেটা দিতে পারো। সো এই ধরনের অনেক অপশন আছে, তুমি ভবিষ্যতে সেটা সুযোগ পাও। আর ট্রিপলি থেকে পড়ে তুমি সব জায়গায় যেতে পারো, মানে এমন কোনো জায়গা নেই যে তুমি যেতে পারবে না, তুমি সব জায়গায় এক্সপ্লোর করে আসতে পারবে। এটা তোমার একটা মানে বড় সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে পারলে তোমার জন্য ভালো হবে দেখা যাবে। আচ্ছা, সো আমি কয়েকটা এখানে ইন্ডাকশন মোটরের স্লিপ, স্পিড, স্লটস এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য কয়েকটা অ্যানালাইসিস আমি দিয়ে দিয়েছি। আমি এই অ্যানালাইসিসগুলো করে দিব না, এখানে করাই আছে, তুমি প্র্যাকটিস করবা। তুমি এই জিনিসগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল মনে হয়? জি স্যার। কলেজে তো আজকে দেওয়ার কথা না? জি স্যার, কোর্সই করে লেসনে নিয়েছি। পরে একটা যে 3 পেজের আর স্যার 3 পেজের যে মানে এটা ছিল, ওটা তো আপলোড করেন না। দেখে করতে হবে, বই তোমার কাছে নেই কেন? বই তো থাকা উচিত। আর আপলোড করে এটা আমাকে বলতে হবে না যে স্যার আপনি আপলোড করেন না, বললে কেন? আমি ভুলে যেতে পারি অনেক। আচ্ছা, এখানে কিছু ম্যাথমেটিক্স আছে, এই ম্যাথমেটিক্স গুলো এখানে করে দেওয়া আছে। তোমার কাজ হবে হচ্ছে এগুলো করে বোঝা। এখানে কিন্তু অনেক গ্যাপ করে দেওয়া আছে, লাইন ওভারলুক করে দেওয়া আছে। তোমার কাজ হবে প্রতিটা ম্যাথমেটিক্স এখানে করে দেওয়া আছে। বই যে আছে সেই বইয়ের 34.1 এক্সাম্পল 34.1 যেটা আছে, এটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম, হ্যাঁ, বা এক্সাম্পল দেয়া আছে। এখান থেকে অনেকগুলো অ্যানালাইসিস তুমি ওই 34 সিরিয়াল খুঁজে হবে, 1 থেকে 20-30টা খুঁজে হবে। পার্টিকুলারলি কয়টা দিয়েছি, 1, 2, 3, 4, 5, এই 5টা অ্যানালাইসিস দেয়া আছে শুধুমাত্র স্পিড, ফ্রিকোয়েন্সি, স্লিপ এবং তার স্লট ক্যালকুলেশনের জন্য যে ক্যালকুলেশনগুলো নরমালি প্রয়োজন। তুমি শুধু এইগুলো করে বসে থাকলে কিন্তু হবে না, এর পাশাপাশি আরো কিছু অ্যানালাইসিস আছে, এর ভিতরে তোমাকে দেখতে হবে সেগুলো। তো তুমি যদি বই না দেখো তাহলে তুমি ধরা খেতে পারো, কারণ শুধুমাত্র এখানে উতরাই গেলেই হবে না, তোমাকে একদিন চাকরির পরীক্ষা দিতে হবে। সেই চাকরির পরীক্ষা দিতে গেলে ইন্ডাকশন মোটর থেকে ম্যাথ থাকবে। চাকরির পরীক্ষা মানে জেনারেটর এবং ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমার পরীক্ষায় থাকবে, মানে মুক্তি পাওয়ার উপায় নেই। ওখানে এমন সব ম্যাথ দিবে, এমন সব রুলসের ম্যাথ দিবে, যেটা তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পারবে না। থিওরি সবাই পারে মোটামুটি ভাবে, থিওরি পড়ানো হয় খুব বেসিক থেকে, সবাই থিওরিটা জানে, কিন্তু এই অ্যানালাইসিস গুলো পুরো বেশি দেয়, থিওরি দেয় না। চাকরির পরীক্ষাগুলোতে সবই অ্যানালাইসিস, কোনো থিওরি কিচ্ছু থাকে না। রিটিনে 2-1টা পার্টে 2-1টা কোশ্চেন, 2-1টা কোশ্চেন যদি দেখে থাকো 2-1টা দেয়, খুব বেশি দেয়। এটা দেখবা। আজকে আমাকে একটু, যদি আমি সন্ধ্যার ভিতরে ওই স্লাইডটা আপলোড না করে ট্রান্সফরমার টেস্টিং এবং ভোল্টেজ রেগুলেশনের অ্যানালাইসিস, তাহলে আমাকে একটু স্মরণ করে দিই। আচ্ছা, এখন আসি 3 ফেজ ইন্ডাকশন মোটরের কিছু ক্যালকুলেশন ছিল। গত ক্লাসে হচ্ছে আমরা দেখাচ্ছিলাম 3 ফেজ ইন্ডাকশন মোটরে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার একটা
ভিজুয়ালাইজেশন যে কিভাবে এটা তৈরি হচ্ছে সেটা। এবং এটা পড়াতে গিয়ে শেষ পর্যন্ত আমি স্লিপে এসে দেখছিলাম যে স্লিপ কি জিনিস, হ্যাঁ স্লিপ কি ছিল? স্লিপ ছিল হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড, স্লিপ ছিল হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড ইনটু 100%। যদি 100% দাও তাহলে 100 এর ভিতরে রেজাল্ট আসবে, আর যদি 100% নাও দাও তাহলে 0 থেকে 1 এর ভিতরে রেজাল্ট আসবে। স্লিপের মান যখন অন তখন রোটরটা হচ্ছে স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে, অর্থাৎ মুভ করতেছে না। আর স্লিপের মান যখন 0 তখন রোটর হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। তো স্লিপের মান 0 থেকে 1 এর ভিতরে পাওয়া যাবে, যে কোনো র্যান্ডম নাম্বার হইতে পারে, ঠিক আছে। এখন এই স্লিপের সাথে আর কি কি রিলেটেড আছে ইন্ডাকশন মোটরে? স্লিপটা হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিডের পার্থক্যের কারণ, তাই তো? এর সাথে তিনটা জিনিস রিলেটেড থাকবে। আমি একটু পরে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাবো, সেখানে দেখতে পাবো তিনটা জিনিস রিলেটেড থাকবে। একটা হচ্ছে আমার যে ইন্ডাকশন মোটর আছে, ইন্ডাকশন মোটরের রোটরের ভিতরে, এটা হচ্ছে রোটরকে ইফেক্ট করবে। এর স্টেটরের কোনো পার্টকে এই স্লিপ ইফেক্ট ফেলবে না, যা কিছু ইফেক্ট আসবে সব রোটরের ভিতরে। আর রোটরে যেহেতু টর্ক ডেভেলপ করবে, কি ডেভেলপ করবে? টর্ক। একটা হচ্ছে টর্ক, একটা হচ্ছে ফোর্স। টর্ক এবং ফোর্সের মধ্যে পার্থক্য বলতে হবে। টর্ক কি জিনিস এবং ফোর্স কি জিনিস? টর্কটা রেডিয়াসের উপর ডিপেন্ড করে। সো টর্ক আর হচ্ছে ফোর্স। টর্ক আর ফোর্স, টর্ক আর ফোর্সের পার্থক্য কি? টর্ক হচ্ছে সার্কুলেটিং ফোর্স আর ফোর্স হচ্ছে লিনিয়ার। লিনিয়ার, দ্যাটস দ্য গুড আনসার, একদম পারফেক্ট। সো ফোর্স নরমালি যদি হয় একটা পয়েন্টে হবে ফোর্সের অ্যাকশন, এখানে একটা লিনিয়ার মুভমেন্ট হবে। আর টর্ক হচ্ছে কোনো নির্দিষ্ট একটা দূরত্বে থাকবে। সো T = F * R, একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স থেকে এটা ক্যালকুলেট করা হয়। অর্থাৎ এই ফোর্সটা কি পরিমাণ রোটেশনাল মুভ তৈরি করতে পারে সেই হিসাবটা হচ্ছে টর্ক দিয়ে হিসাব করা হয়। আর ফোর্স হচ্ছে ডিরেক্টলি লিনিয়ার মুভমেন্ট হয়, যদি একটা জিনিসকে ধাক্কা দেই সোজা কোন দিকে যাচ্ছে। আর ওটা হচ্ছে রোটেশনাল হিসাব করা। রোটেশনাল কতটুকু আমি টর্ক পাচ্ছি, এটা T = F * R, ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স। আচ্ছা, এইটা যদি হয়, মনে করো একটা উইন্ড টারবাইন আছে এখানে, হ্যাঁ উইন্ড টারবাইন এখানে আছে, আমি এখানে বসে আছি আর তুমি এখানে বসে আছো। সো কার ক্ষেত্রে টর্ক বেশি লাগবে? কার ক্ষেত্রে মনে হবে টর্ক বেশি আছে? যার ডিসটেন্স বেশি আছে সে অনেক বেশি টর্ক ফিল করবে। সো এইখানকার যে স্পিড, এই স্পিডও বেশি অনুভব করবে, আবার ওর ক্ষেত্রে টর্ক অনেক বেশি আছে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সে এই সেন্টার থেকে অনেক কাছাকাছি আছে, যেহেতু ফোর্স ইনটু ডিসটেন্স, এটা হচ্ছে টর্ক। সো যে কাছাকাছি থাকবে তার ক্ষেত্রে টর্কের পরিমাণ কম হবে, এর ক্ষেত্রে টর্কের পরিমাণ বেশি হবে। যেহেতু এটা সম্পর্কে ধারণা আছে তাহলে আমার কষ্টটা কমে গেল। এখন এই টর্কের ইকুয়েশন যখন আমি ডেভেলপ করতে যাব তখন এই স্লিপের হিসাব আসে। এই স্লিপটা ইমপ্যাক্ট ফেলবে হচ্ছে রোটরের ভিতরে যে ভোল্টেজ তৈরি হবে সেই ভোল্টেজের উপর তার একটা ইমপ্যাক্ট থাকবে। রোটরের ভিতরে যে কারেন্ট থাকবে সেই কারেন্টের উপরে একটা ইমপ্যাক্ট থাকবে। রোটরের ভিতরে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সির উপরে একটা ইমপ্যাক্ট থাকবে, ঠিক আছে। সো আমার কয়েকটা জিনিস এফেক্টেড হবে। একটা হচ্ছে রোটরের ভোল্টেজ, সে এফেক্টেড হবে। রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি, সে এফেক্টেড হবে। রোটরের রিঅ্যাকট্যান্স এও এফেক্টেড হবে। ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড যা আছে সবকিছু এফেক্টেড হবে। নরমাল ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কেমন ছিল? NP / 120, রাইট? NP / 120 হচ্ছে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে নরমাল ফ্রিকোয়েন্সি। এই নরমাল ফ্রিকোয়েন্সি নরমালি হচ্ছে আমাদের ক্ষেত্রে 50 হার্টজ। রোটরের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সির ইকুয়েশন হবে F', আর স্লিপ যেটা থাকবে স্লিপ ইনটু সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি, আমি যে পরিমাণ সাপ্লাই দিব সেটার ফ্রিকোয়েন্সি ইনটু স্লিপ। আমি কিন্তু স্লিপ কি এভাবে বলে যাব না এখন, ইনটু স্লিপ ইনটু ফ্রিকোয়েন্সি। যদি স্লিপের মান 0.5 হয়, 0.5 হয়, আর মূল ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, তাহলে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি হবে
25, রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সি হবে 25। আচ্ছা, রিঅ্যাকট্যান্সের মান যেটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে x2 প্রাইম হবে sx2, x2 প্রাইম হবে sx2, আর যে ইনডিউসড ভোল্টেজ হবে E2 প্রাইম হয়ে যাবে SE2। এই তিনটা জিনিস আমাকে মনে রাখতে হবে। সো টর্কের ইকুয়েশন আমি দুইটা ইকুয়েশন লিখতে পাবো, একটা হচ্ছে স্টার্টিং টর্ক TS নামে দেয়া হবে সেটাকে, আর একটা হচ্ছে TR রানিং টর্ক, মানে স্টার্টিং এ সে কি পরিমাণ টর্ক ডেভেলপ করতেছে সেটার একটা ইকুয়েশন হবে, আর রানিং যখন মোটর স্টার্ট আপ হয়েছে তখন তার ইকুয়েশনটা কেমন হবে, দুইটা আলাদা আলাদা ইকুয়েশন পাওয়া যাবে। আমরা দুইটা ইকুয়েশনই ডেভেলপ করার চেষ্টা করব এবং দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক কিভাবে প্রোডাকশন করা যায় সেটাও দেখব, ঠিক আছে? আচ্ছা, যা যা বলতেছি লিখে রাখো, একটু পরে কাজে লাগবে। এখানে কিন্তু এই জিনিসগুলো লেখা আছে, সোজা সাপটা কথা, ম্যাথমেটিক্স আছে আজকে, একটু ডিফারেন্সিয়েশনের হিসাব লেখা আছে আজকে। আচ্ছা, সো আমার যদি রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি বের করতে বলে কখনো, তাহলে অবশ্যই আগে সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কত সেটা বের করে নিতে হবে। সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি যদি দেয়া না থাকে সেক্ষেত্রে জেনারেটরের পোল এবং জেনারেটরের স্পিড দেয়া থাকবে। কথাটা মনে রাখো, যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি f দেয়া না থাকে তাহলে বলে দেয়া থাকবে যে জেনারেটর থেকে তুমি সাপ্লাইটা নিচ্ছ সেই জেনারেটরের পোল সংখ্যা কত, সেই জেনারেটরটা কত স্পিডে ঘুরতেছে। এই দুইটা জিনিস জানলেই কিন্তু ফ্রিকোয়েন্সি বের করা যাবে, কারণ 120 তো কনস্ট্যান্ট, আলাদা করে তো বের করা লাগবে না। সো ফ্রিকোয়েন্সি তখন বের করে ফেলবো ইকুয়াল টু এইটা, এই ইকুয়েশন দিয়ে ফ্রিকোয়েন্সি বের করব, তারপরে গিয়ে আমি রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি বের করব, ঠিক আছে? এনটা হচ্ছে নাম্বার কি এন আর রোটরের স্পিড বা জেনারেটরের শেফটের স্পিড। হ্যাঁ, এন মানে স্পিড, এখানে এন মানে স্পিড ধরে নাও। যদি দেখো কোথাও এন লেখা সেটা হচ্ছে স্পিড, আর ছোট হাতে এন লেখা মানে হচ্ছে পোল পেয়ার। পোল পেয়ার অর্থাৎ পোল কিন্তু নরমাল সিঙ্গেল থাকে না, জোড়ায় জোড়ায় থাকে। সো 6 পোলের মেশিন মানে হচ্ছে পেয়ার আছে 3 পোল, তিনটা পেয়ারের পোল আছে, তাই না? এটা কিন্তু তোমার ম্যাথমেটিক্সে কাজে লাগবে কথাটা। এই এন এর একটা ইকুয়েশন আছে, পোল ইকুয়াল টু 2 ইনটু n, পোল ইকুয়াল টু 2 ইনটু n। সো যদি পোল 6 হয় তাহলে পেয়ার হচ্ছে 3, যদি পোল 6 হয় পেয়ার হচ্ছে 3। আমার সোয়াটের ক্যালকুলেশনের ভিতরে অনেক সময় থাকে, ক্যালকুলেশনে দেখবা যে আমার দেয়া আছে, মনে করো 3 স্লট পার ফেজ পার পোল, পার তিনটা করে স্লট পার ফেজ পার পোল দেয়া আছে। বলা হচ্ছে তোমার কোনো ক্যালকুলেশনে বলে দিয়েছে যে তিনটা করে স্লট আমি নিয়েছি যেটা পার ফেজ এবং পার পোলে আছে, একটা পোল এবং একটা ফেজের ভিতরে তিনটা করে স্লট আছে। তাহলে এখন টোটাল নাম্বার অফ স্লট কত আছে তুমি ক্যালকুলেট করো, টোটাল নাম্বার অফ স্লট কত আছে তুমি ক্যালকুলেট করো। সেক্ষেত্রে কয়টা ফেজ নিয়েছি? 3 ফেজ। পোল কয়টা? আমি ধরলাম 6টা। সো 3 × 9 6 × 54। স্লট আছে কয়টা? 54। সিঙ্গেল ফেজের ইকুয়েশন এরকম হয়ে যাবে, ওইখানে ইকুয়েশনে যা আসবে তাই। সিঙ্গেল ফেজে আমাদের 9টা স্লট থাকবে। হ্যাঁ, ওইটা তো স্লটের ভিতরে ইনক্লুডেড, সব সময় স্লট জোড় সংখ্যা থাকবে, বিজোড় সংখ্যা থাকবে। 9 হবে অন্যভাবে তো ক্যালকুলেশন সেমই থাকবে, হয়তো জোড় সংখ্যা সেটা আসবে। স্লট সবসময় জোড় সংখ্যা থাকবে। হ্যাঁ, বলো। সো এই ম্যাথমেটিক্স যখন করতে যাবে এই সমস্ত কিন্তু লাগবে। আমি কিন্তু এই সমস্ত রুলস পড়াইনি তোমাকে, এই রুলস পড়িয়েছি তোমাকে, কিন্তু যখন ম্যাথমেটিক্স করবা এই রুলসগুলো আসবে, তখন ওই রুলসগুলো খাতায় নোট করে রাখবা। এত রুলস কিন্তু একবারে মুখে মুখে বা পড়ায় যাওয়া সম্ভব না। আমি বেসিক জিনিস তোমাকে পড়াবো, তুমি ম্যাথমেটিক্স করার জন্য যে রুলসগুলো লাগবে সেগুলো খাতায় রাইট ডাউন করে নেবে। অনেক ধরনের রুলস আছে, সেট অফ রুলস। ইন্ডাকশন মোটরে এতগুলো ফর্মুলা আছে, এই স্লিপ দিয়ে মনে হয় যে 10-12টা ফর্মুলা আছে, অবিশেষ করে শেষ দেরি আছে। সো ইফেক্ট অফ স্লিপ অন রোটর সার্কিট, স্লিপের ইফেক্টটা রোটর সার্কিটের কোথায় কোথায় আছে সেটা এখানে এরা বলছে। আমি যে কথাটা বলছি, রোটরের রিঅ্যাকট্যান্সে থাকবে সবসময়, রোটরের রিঅ্যাকট্যান্স হবে s × x2,
তার ক্ষেত্রে ভোল্টেজ হবে S ইনটু E2, ফ্রিকোয়েন্সি হবে S ইনটু X। তিনটা জিনিস মাথায় থাকবে। এইটা হচ্ছে স্লিপের ইমপ্যাক্ট রোটর সার্কিটের উপরে। এখন আসি, এইটা যদি জেনে থাকি তাহলে রোটরের কারেন্টের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তার আগে হচ্ছে আমি ইন্ডাকশন, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাকে দেখাই দিই। এইটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমি স্টেটর যদি ড্র করতে চাই, এই স্টেটর, সো স্টেটরের কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে, কয়েলের একটা রিঅ্যাকট্যান্স থাকবে, অন্য একটা ফেজের রেজিস্ট্যান্স থাকবে আর একটা রিঅ্যাকট্যান্স থাকবে, একটা রিঅ্যাকট্যান্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। পিছন থেকে দেখা যায় বড় রিঅ্যাকট্যান্স গ্রুপ। সো এদিক দিয়ে হচ্ছে আমার থ্রি ফেজ সাপ্লাই আসবে। সো এটা হচ্ছে R1, এটা হচ্ছে X1, R2, X2 কি সেভাবে নাম দিয়েছেন? আচ্ছা একটা ফেজ নিয়ে করি, R2 X2 নাকি X3 R3। সো এটা হচ্ছে আমার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর, থ্রি ফেজ কানেকশন, নরমাল থ্রি ফেজ কানেকশন, তাই না? স্টেটরে আমি এটা কি কানেকশন? এটা এটা স্টার কানেকশন, এটা স্টার কানেকশন। সো ফেজ ভোল্টেজ আর লাইন টু লাইন ভোল্টেজ এক না, ফেজ ভোল্টেজ, হ্যাঁ ফেজ ভোল্টেজ আর লাইন টু লাইন ভোল্টেজ এক। আর রোটর যে সার্কিট থাকবে সেই রোটর সার্কিটটাও স্টার কানেক্টেড আমি বললাম। অবশ্যই এটা শর্ট করা থাকবে, অবশ্যই এটা শর্ট করা থাকবে। এখন এই নামের সাথে একটু মিলাই ফেলো না, এটা দিয়ে দাও হচ্ছে R1 প্রাইম X2 X1 প্রাইম দিয়ে দাও, সমস্যা নেই। স্যার এখানে থ্রি ফেজের সবগুলার আর আর এক্স কি সমান হবে না? থ্রি ফেজের সবগুলো আর আর এক্স সমান হবে কেন? কয়েল অনুযায়ী পার্থক্য আসতে পারে। স্যার আমরা তো ধরে নিই ইন্ডাকশন ইনটাতে সেম থাকে না। তুমি বলতে পারো যে এই ফেজে যে পরিমাণ R প্লাস এক্স, এই ফেজে সেই পরিমাণ R, তুমি বানাইতে পারো সেভাবে। কিন্তু অনেক সময় আর 19-20 হয় না, কয়েল, এই কয়েলটা পেঁচানোর সময় 19-20 হতে পারে না, সো 10-এর জায়গায় 11 হতেই পারে। কিন্তু আমি ধরে নিই সবগুলোই সেম আমার সুবিধার্থে। সো আমি এইটা হচ্ছে তিনটা ফেজ দিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম। এখানে যে ভোল্টেজটা আসবে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, হচ্ছে রোটরের ক্ষেত্রে এটা হচ্ছে E2, এটা হচ্ছে E2। আর সাপ্লাই ওখানে ছিল, এখানে ফেজের সাপ্লাই ছিল হচ্ছে E1, ঠিক আছে? আমাকে বের করতে হবে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট আসছে সেই রোটরের কারেন্টের ইকুয়েশন। তার জন্য শুধু আমি একটা ফেজ নিয়ে কথা বলবো, শুধু একটা ফেজের ক্যালকুলেশন করব, বাকি ফেজগুলোর ক্যালকুলেশন করব না। সো ইটস এ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এভাবে ড্র করা যায়। সো এটা হচ্ছে আমার স্টেটর, এটা হচ্ছে আমার রোটর। ডান। আমি আমার হিসাবের সুবিধার্থে আমি এগুলোকে X2 R2 নাম দিব না, X3 X3 নাম দিব না, আমি এদের নাম দিব হচ্ছে কর্ণখানি করা আছে ওইভাবে, তার জন্য আমি এটা করব। R2 এদিকে হচ্ছে আমার X2, এদিকে হচ্ছে আমার E2, ঠিক আছে? সো আমি শুরুতে হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশনটা কেমন হয়, স্টার্টিং টর্কের ইকুয়েশনটা কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। সো টর্ক প্রপোর্শনাল টু, সব সময় টর্ক যে ডেভেলপ করবে তার ইকুয়েশনে দেখা যায় এটা প্রপোর্শনাল টু রোটরের কারেন্ট, রোটরের ভোল্টেজ এবং ওই কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স। এটা পাওয়ারের ইকুয়েশনের মতো হয়ে গেল না? এটা যেহেতু টর্কের ইকুয়েশন, রিয়েল পাওয়ার, এটা যেহেতু টর্কের ইকুয়েশন, এখানে কিছু অ্যাঙ্গুলার কিছু থাকবে, 3/2 ওমেগা ওমেগা কিছু একটা থাকবে, এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে একটা অন্য কিছু আসবে। এটা অনেকটা পাওয়ারের ইকুয়েশন, পাওয়ারের সঙ্গে ওই রোটেশনাল টর্কের জন্য একটা কনস্ট্যান্ট আসবে, সেটা একটু আলাদা, একটু পরে দেখো। সো এই ইকুয়েশন থেকে আমার কারেন্টের মান জানতে হবে, ভোল্টেজের মান জানতে হবে এবং কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কতটুকু আছে এটা জানতে হবে। সো আমি যদি কারেন্টের মান স্টার্টিং কন্ডিশনের ক্ষেত্রে বলছি, সো স্টার্টিং কন্ডিশনে স্লিপ ইকুয়াল টু 1, এটা মনে আছে তো? স্টার্টিং কন্ডিশনে স্লিপ ইকুয়াল টু 1, এই জন্য আমি কোথাও s লিখি নাই, কোথাও s লিখি নাই।
সেক্ষেত্রে এই I2 যে কারেন্ট, I2 কারেন্টটা কত হবে? I2 কারেন্টটা কত হবে? এখানে I2 কারেন্ট কত হবে? I2 কারেন্ট কত হবে? এত সময় লাগছে কেন? E2 by E2 by Z2. E2 by Z2 সোজা এসে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, ওহমস ল। টোটাল ভোল্টেজ এখানে হচ্ছে E2 বলে দেয়া আছে, আর ইম্পিডেন্স হচ্ছে R2 X2। হ্যাঁ ঠিক আছে, স্যার হ্যাঁ এটা কোশ্চেনগুলো বলা দিবেন E2 নো। এখানে সো ইম্পিডেন্স হচ্ছে Z2, Z2 কে লেখা যায় হচ্ছে F2, R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। হ্যাঁ বলো। স্যার এখানে S টা কি? S হচ্ছে স্লিপ, শুধু স্লিপ না, শুধু স্লিপ। তাহলে কি NS বাই স্যার NS মাইনাস NR N মানে পার্সেন্টেজটা আসবে না? NS মাইনাস NR মানে এই স্লিপ হচ্ছে S ইকুয়াল টু NS মাইনাস NR ডিভাইডেড বাই NS। এটা 1 মানে হচ্ছে NS দিয়ে ভাগ করা আছে ইনটু 100% না। স্লিপটা 0 থেকে 1 এ তুমি হিসাব করে রাখো, 100% এর কথা চিন্তা পরে পারবা। স্যার তাহলে আমরা স্পিডটাকে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? স্লিপের স্পিডের আমার প্রয়োজন হয় না কখনো, ওইভাবে স্পিডের প্রয়োজন হয়, আমার শুধু স্লিপেরই প্রয়োজন হয়। আমার শুধু স্লিপেরই প্রয়োজন হয়। স্লিপ ক্যালকুলেশনের সময় কোন জায়গায় স্লিপ স্পিডের ক্যালকুলেশন নেই, সব জায়গায় স্লিপের ক্যালকুলেশন। ঠিক আছে, সো I2 কারেন্ট পেয়েছি, I2 কারেন্ট পেয়েছি সোজা হিসাব। আচ্ছা এখন যদি বলি E2 cos ∅2 পাওয়ার ফ্যাক্টর সার্কিট 2 তে পড়ছো, পাওয়ার ফ্যাক্টরের ইকুয়েশন ইম্পিডেন্স এবং রেজিস্ট্যান্স দিয়ে দেখানো যায়। cos ∅2 এটাকে লেখা যায় R2 বাই Z2, সার্কিট 2 তে পড়ানোর কথা যে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, এটা হচ্ছে কিন্তু আমার পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরের কতগুলো ইকুয়েশন তুমি পাইলে? অনেকগুলো ইকুয়েশন। সো R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। ঠিক আছে, গেল তো ইকুয়েশনটা। এখন আমি ওই টর্কের ইকুয়েশনে বাকি জিনিসগুলো বসাই দেব। টর্কের যে ইকুয়েশন ছিল, টর্ক প্রপোর্শনাল টু কি আসছে, I2 এর মান আমি দিব E2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার ইনটু E2 আছে, E2 থাক, cos ∅2 সমান R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। ঠিক আছে, সো T প্রপোর্শনাল E2 স্কয়ার ইনটু R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন, এটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন। দেখো এটা স্টার্টিং টর্কের ইকুয়েশনে শেষ পর্যন্ত গিয়ে ওরা এইভাবেই দাঁড় করিয়েছে কোথাও না কোথাও। এই যে দেখো কনস্ট্যান্টের যে ভ্যালুটা, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু আছে 2 পাই k এর মানটা ধরে নিয়েছে ওরা, এই k এর মানটা ওরা ক্যালকুলেশন করে বের করেছে 3/2 পাই ns, ওটা ফিক্স 3/2 পাই ns। সো এটাকে আবার যদি আরেকটু ইয়ে করে লিখতে চাও, ts স্টার্টিং টর্কের ইকুয়েশন, k হচ্ছে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করলাম যেটার মান হচ্ছে 3/2 পাই ns, এটা ফিক্সড 3/2 পাই ns। E2 স্কয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। সো এটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন। যদি তোমার কোথাও স্টার্টিং টর্কের ইকুয়েশন বের করতে বলে তাহলে তোমাকে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, স্টার্টিং টর্কের ইকুয়েশন, এখানে কোনো স্লিপের কোনো বালাই নাই, স্লিপ আছে কোথাও? কোথাও কোনো স্লিপ নাই, দেখো সেম ইকুয়েশন। সো স্টার্টিং টর্ক কিসের উপর নির্ভর করতেছে? দেখো সাপ্লাই ভোল্টেজের সাথে এর একটা সম্পর্ক আছে, সাপ্লাই ভোল্টেজের সাথে এর একটা সম্পর্ক আছে স্টার্টিং টর্কে। ঠিক আছে, আবার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের সাথেও সম্পর্ক আছে। সো রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল এই ইম্পিডেন্স, এটার সাথে সম্পর্ক, এবং রোটরের রেজিস্ট্যান্সের সাথে একটা সম্পর্ক। এখন এই স্টার্টিং টর্কটা যদি বলা হয় যে আমার এই স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম কিনা, তুমি চেক করে দাও। আমি টর্কটা স্টার্টিং ম্যাক্সিমাম করতে যাচ্ছি, এই টর্কটা ম্যাক্সিমাম কিনা সেটা, এই টর্কের ম্যাক্সিমাম টর্ক স্টার্টিং এ, এটা কি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক? স্যার যদি আর আর x এর মান 0 হয় যোগ করতাম নিচেরটা যদি 1 এর কাছাকাছি হয়, না 0 কাছাকাছি।
সো ইটস এ ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি ম্যাক্সিমাম ভ্যালু তুমি পাবে না, এটাই ম্যাক্সিমাম ভ্যালু, এটাই ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। কিন্তু এখানে আমি একটা কন্ডিশন সেট করব, এই ম্যাক্সিমাম, এটা স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্কে আলাদা কোনো ইকুয়েশন নেই, আমি কি ম্যাক্সিমাম ভ্যালুই পাবো? হ্যাঁ সবসময় কি এই ভ্যালুই পাবো? বুঝি নাই, সবসময় কি এই ম্যাক্সিমাম ভ্যালুই আসবে? সবসময় ম্যাক্সিমাম ভ্যালু আসবে না, সেটা কিরকম চেঞ্জ হবে একটু পরে আসবো। এটা হচ্ছে স্টার্টিং এ তার ম্যাক্সিমাম টর্ক, এর থেকে বেশি টর্ক এই ইন্ডাকশন মোটরের প্রোডাকশন করা সম্ভব না, ঠিক আছে। এখন এর ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এর ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন, এটা যদি ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন হতে হয় তাহলে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যদি ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন হয় তাহলে এইটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই রোটরের রেজিস্ট্যান্সের সাথে, এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে একটু পরে। সো ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা যদি সে দেখাইতে চায় এরকম আসবে, এদিকে হচ্ছে রেজিস্ট্যান্সের মান, এদিকে হচ্ছে টর্কের মান। যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় যে আমি রোটরের রেজিস্ট্যান্সের সাথে টর্কের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে যাচ্ছি, তাহলে এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো যে রোটরের রেজিস্ট্যান্সের মান যখন কম তখন টর্কের মান খুব বেশি একটা না, যদি রেজিস্ট্যান্সের মান একটু বেশি হয় টর্কের মান একটু বেশি হয়, আর একটু বেশি হলে টর্কের মান আর একটু বেশি হয়, আর একটু বেশি হলে টর্কের মান আর একটু বেশি হয়, একটা পজিশনে গিয়ে ম্যাক্সিমাম হয়, তারপরে গিয়ে যদি রেজিস্ট্যান্সের মান বাড়াই টর্কের মান আস্তে 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 কমতে থাকে, তাই না। এখন এই ইকুয়েশনটাকে আমি সেট করতে যাচ্ছি এটা ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন হিসেবে, তাহলে এই গ্রাফ থেকে তুমি বলতে পারবে ম্যাক্সিমাম কোথায় আছে। স্যার ওই যে এটা হচ্ছে টি ম্যাক্স, এটা হচ্ছে টি ম্যাক্স, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু এই ইকুয়েশনকে ফলো করে, এই গ্রাফটা কিন্তু এই ইকুয়েশনকে ফলো করে। সো এই ইকুয়েশনের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু এটাই হতে পারে, এই ইকুয়েশনের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু এটাই হতে পারে। এখন টি ম্যাক্স যদি তোমার এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে হয় তাহলে তোমাকে এই পয়েন্টটা বের করতে হবে, তাহলে এই পয়েন্টটা বের করার রুলসটা কি হবে বলতো দেখি, বলো কি রকম ম্যাথ করছে। যদি এই 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 ম্যাক্সিমাম টর্কটা বের করতে হয় তাহলে কোন ইকুয়েশন দিয়ে আমি বের করব? এই তো সেটা ম্যাক্সিমাম। হ্যাঁ এখানে তো তুমি বললে এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের পয়েন্ট। স্যার এই জায়গায় স্লোপটা যেখানে 0, হ্যাঁ হ্যাঁ ঢালটা যেখানে 0। দ্যাটস সো যেখানে ঢাল 0 সেখানে ম্যাক্সিমাম টর্ক পেয়েছি। এখানে হচ্ছে পজিটিভ ঢাল dt বাই dr, এটা পজিটিভ, এখানে হচ্ছে dt বাই dr এটা নেগেটিভ, dt বাই dr2 এটা নেগেটিভ, কিন্তু এই পজিশনে dt বাই dr2 এটা হচ্ছে 0। সো এই ইকুয়েশনটাকে যদি আমি রেজিস্ট্যান্সের সাথে ডিফারেন্সিয়েট করে 0 বসাইতে পারি তাহলে সেটা ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনের কন্ডিশন সেট করে দিতে পারতাম। দেখো এটা আমি ডিরেক্টলি পড়াই দিতে পারতাম যে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনটা কি, কিন্তু আমি চাচ্ছি তুমি ভিতরটা একটু জানো। সো এই ইকুয়েশনটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে দেখি কতটুকু ডিফারেন্সিয়েশন শিখছো, ঠিক আছে। আরো ডিফারেন্সিয়েশন, স্যার এখানে তো সেকের সূত্র বসবে। হ্যাঁ সেকের সূত্র বসবে। সেকের সূত্র হ্যাঁ কিভাবে বসাবো দেখি, আমরা সমস্যা নেই, স্যার এটা অনেক বড় আসবে। অনেক বড় হবে। এই আমি এখন ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি dTs টর্কের ইকুয়েশনটাকে। এই একটু এটা একটু বোরিং লাগতে পারে, জাস্ট তোমার ম্যাথমেটিক্স হয়ে গেলে পরে যে রেজাল্টটা আসবে খুবই সুন্দর একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। জাস্ট তোমার ভিতরের কাহিনীটা আমি একটু বলতে যাচ্ছি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমি রোটরের রেজিস্ট্যান্সের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে ddr2 কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে এটাও তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, বাইরে বের করে নতুন একটা কনস্ট্যান্ট নাম দাও k1, ঠিক আছে। এরপর বাকি যেটা আছে r2 ডিভাইডেড বাই r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার, ঠিক আছে। এখন এটা কিসের ফর্মুলা বলো, কিসের ফর্মুলা এটা, ডিফারেন্সিয়েশনের কোন রুলসে করবে এটা, u by v, that's good, u by v হলে কি রকম হবে, সো এটা d by dx u by v, এটা ডিফারেন্সিয়েট করলে কেমন হবে, নিচে b স্কয়ার নিচে v স্কয়ার
নিচে v স্কয়ার UDD x of b plus কি v না, v du du dx মাইনাস u dv dx ব্যাস হয়ে গেল সোজা হিসাব। এইটা আমাকে ওখানে করতে হবে, উপরেরটা তাহলে আমার u, নিচেটা হচ্ছে আমার v। তাহলে ডিফারেন্সিয়েশন করো করে এটা সমান 0 লিখবো, এটা সমান ডিফারেন্সিয়েশন হয়ে গেলে এটা সমান 0 লিখবো, এটা সমান 0 লিখবো। তাহলে নিচেটা u r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার এটা রাখলাম, ঠিক আছে। তারপর ডিফারেন্সিয়েট করব r2 কে ডিফারেন্সিয়েট করলে 1 ই হবে, কারণ r2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই 1 মাইনাস UDD x of b আমার এখন থাকবে হচ্ছে r2 আর হচ্ছে r2 ওইটা করলে হবে 2 r2 2 r2 r2 plus that's good 0 2r divided by r2 square plus x2 square whole square equal to 0। এটাকে যদি আমি আবার সুন্দর করে সাজাই গুছাই একটু সুন্দর করে তৈরি করি, x2 square equal to 2r2 square, তাহলে এটাকে ওপাশে নিয়ে যাও, হয়ে যাবে হচ্ছে r2 square equal to x2 square, হয়ে যাবে হচ্ছে r2 equal to x। এই কথাটা সিগনিফিকেন্স কি? রেজিস্ট্যান্স আর ইন্ডাক্ট্যান্স। স্টার্টিং কন্ডিশনে যদি রেজিস্ট্যান্সের রোটরের রেজিস্ট্যান্সের মান রোটরের রিঅ্যাকট্যান্সের মানের সমান হয় তবে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায়। রোটরের রেজিস্ট্যান্সের মান যদি রিঅ্যাকট্যান্সের মানের সমান হয় তাহলে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায়। সেক্ষেত্রে এই টর্কের ইকুয়েশনকে একটু চেঞ্জ করে লিখতে হবে, এই x2 এর জায়গায় r2 বসিয়ে স্কয়ার করে দাও, হয়ে গেল। এখন যেখানে r আছে সেখানে x দিয়ে রিপ্লেস করা যায়, যেখানে x আছে সেখানে r দিয়ে রিপ্লেস করা যায়। ইকুয়েশনটা এরকমই থাকবে। যদি ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন বের করতে বলে তাহলে r2 x2 লিখে বাকি ক্যালকুলেশন সেম ভাবে করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। সো রোটর রেজিস্ট্যান্স equal to rotor reactance। যদি এইটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টার্টিং ম্যাক্স টর্ক স্টার্টিং ম্যাক্স টর্ক কন্ডিশন, ঠিক আছে। স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন হচ্ছে এটা। যদি কেউ বলে যে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্কের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম টর্ক পেতে চাই তাহলে কি করব আমি? ওই যে স্লিপ রিং ছিল না, আপনি কিন্তু আগে স্লিপ রিং ছিল তো, হ্যাঁ স্লিপ রিং ছিল না, স্লিপ রিং ছিল না। লিজা, স্লিপ রিং ছিল কোন ধরনের রোটরে? স্লিপ রিং ছিল কোন ধরনের রোটরে? নীরব, কোন টাইপ রোটর? কোন টাইপ রোটর পড়াইছি না আমি? 3 ফেজ টাইপ রোটর, যেটা 3 ফেজ কানেকশন আছে যে রোটরে, সেই রোটরই তো অন টাইপ রোটর বা স্লিপ রিং টাইপ রোটর। তাহলে আমি কি করব? আমি হচ্ছে আগে থেকে রোটরের যে রিঅ্যাকট্যান্স আছে এবং রেজিস্ট্যান্স আছে দুটো আগে থেকে মেপে নিই। যে কোন টাইপ যে রোটর, ওটা কি ইন্ডাকশন মোটরের? ইন্ডাকশন মোটরেরই রোটর, কিন্তু সেটা 3 ফেজ টাইপ রোটর। আর স্কুইরেল কেজ যেটা আছে সেটা তো 3 ফেজ না, সেটা ডাইরেক্টলি বারগুলোকে শর্ট করে দেয়, তুমি সিঙ্গেল ফেজ ধরে নাও, সমস্যা নেই। বুঝতে পারলাম? সো ওই ওন টাইপ রোটরের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করা যায়। আমি কয়েলের রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স স্টার্টিং এ কতটা হবে সেটা মেপে নিব। স্টার্টিং কন্ডিশনে এস এর মান যেহেতু 1, সেক্ষেত্রে রোটরের রিঅ্যাকট্যান্সের মান হবে x2, অর্থাৎ 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি ক্যালকুলেট করবে। তখন 50 হার্টজের ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি ক্যালকুলেট করবে আর রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করবে। দেখলে এই মানটা অনেক বড় হবে R2 এর তুলনায়।
R2 এর তুলনায় X2 এর মান অনেক বেশি বড় হবে, কারণ ইনিশিয়ালি ফ্রিকোয়েন্সির মান অনেক বেশি থাকে, যার কারণে এই X2 এর মান অনেক বেশি বড় হয়, R2 এর মান ছোট হয়। সো কত ছোট, এক্স্যাক্টলি কত ওহম ইনসার্ট করলে এই X2 এর সমান হয় সেটা আমাকে বের করতে হবে। হতে পারে 10 ওহম, তাহলে বাইরে থেকে যদি 10 ওহম আমি অ্যাড করতে পারি তাহলে মোটরটা ম্যাক্সিমাম টর্ক নিয়ে রান করবে। স্টার্টিং এ সেই হিউজ টর্ক, হিউজ লোড নিয়ে সেই স্টার্ট হতে পারে। আমি বুঝাইতে পারছি জিনিসটা? তো এটা হচ্ছে আমার স্টার্টিং টর্কের ইকুয়েশন। আর এই স্টার্টিং টর্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক হতে গেলে R2 = X2, এবং এই কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর হল যে অ্যাঙ্গেল থাকবে, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার X2। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? এখানে দুটোই সমান, R2 = X2 হলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 45 কে বললো? 45 ডিগ্রি। দুই বাহু সমান হলে এর ভূমির সাথে যে কোণ তৈরি করতেছে অতিভুজ, সেটা 45 ডিগ্রি হবে। সো এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। সো tan 45 ডিগ্রির মান কত? বা cos 45 ডিগ্রির মান কত? cos 3/2 √3/2 এটা কত আসবে? 0.707, 0.707 এরকমই তো। তাহলে cos 5 তো আমার অ্যাঙ্গেলটা, cos 5 তো সেই আমার পাওয়ার ফ্যাক্টর। সো স্টার্টিং কন্ডিশনে যদি ম্যাক্সিমাম টর্ক নিয়ে রান হয় তাহলে সেটার পাওয়ার ফ্যাক্টর হবে 0.707 ল্যাগ, 0.707 ল্যাগ। ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে 0.70 ল্যাগ নিয়ে অন, ওর তখন পাওয়ার ফ্যাক্টর থাকবে 0.707। তো পাওয়ার ফ্যাক্টর কি চেঞ্জ হবে? যদি R2 = X2 হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর এটাই হবে। যদি R2 = X2 হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। পাওয়ার ফ্যাক্টর কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, পাওয়ার ফ্যাক্টর কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। চেঞ্জ হয় কিসের উপর ভিত্তি করে? রোটরের স্পিডের উপর ভিত্তি করে। রোটরের স্পিড কম বেশি হলে ফ্রিকোয়েন্সি কম বেশি হয়ে যায়, ফ্রিকোয়েন্সি কম বেশি হলে পাওয়ার ফ্যাক্টরও চেঞ্জ হয়ে যায়। সো এটা কি শুধু ইন্ডাকশন মোটরে? এটা ইন্ডাকশন মোটর। ওকে স্যার 0.707 এটা স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এইখানে আছে, কথাগুলো লেখা আছে, এই যে এখানে আমার বলে দেয়া আছে। এখানে বলছে রোটরের রেজিস্ট্যান্স পার ফেজ ইকুয়াল টু স্ট্যান্ড স্টিল রোটর রিঅ্যাকট্যান্স পার ফেজ। স্টার্টিং কন্ডিশনে যদি সমান হয়, কন্ডিশনটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন। সেই ক্ষেত্রে R2 = যেহেতু X2, সেহেতু কারেন্ট এবং ভোল্টেজের ভিতর ফেজ ডিফারেন্স আছে হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু 45 ডিগ্রি, সেহেতু এর পাওয়ার ফ্যাক্টর হবে হচ্ছে 0.707 ল্যাগ। এটা অবশ্যই ল্যাগ হবে, এটা লিড কোনোদিন হবে না, কারণ এটা ইন্ডাকশন মোটর তো ইন্ডাকটিভ টাইপের লোড। ইন্ডাকটিভ হচ্ছে কারেন্ট। এবং এখানে লাল যে লেখাগুলো আছে দেখুন 5 to 45 ডিগ্রি, এটা হচ্ছে ল্যাগ, এবং এই কন্ডিশন R2 = X2, এবং তখন পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম। তখন এই ম্যাক্সিমাম কন্ডিশনে এফিশিয়েন্সি যে ম্যাক্সিমাম হবে, নট নেসেসারিলি। ম্যাক্সিমাম কন্ডিশনে এফিশিয়েন্সি ম্যাক্সিমাম না হবে। বুঝতে পারলাম? সো স্টার্টিং টর্কের ইকুয়েশন ডাইরেক্ট ঢালা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? স্টার্টিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক হওয়ার যে কন্ডিশন সেটাও মনে রাখতে হবে। এই ক্ষেত্রে জিনিসটা একটু এক্সপ্লেইন করতে হবে এভাবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা যে মানে বলি যে ডিসি মোটরে স্টার্টিং টর্কটা সবচেয়ে বেশি থাকে। বেশি হবে। আমি যদি এই দুটো সেম, ডিসি মোটর, হ্যাঁ ডিসি মোটরে ইন্ডাকশন ডিসি মোটর এবং ইন্ডাকশন তুলবে, মনে করো ডিসি 1 হর্স পাওয়ারের একটা মোটর, এসি 1 হর্স পাওয়ারের একটা মোটর, যদি তুমি চিন্তা করো স্টার্টিং কন্ডিশনে ডিসি মোটর যে পাওয়ারটা দিবে তার একটা ইকুয়েশন আছে, এর একটা ইকুয়েশন আছে, এর ইকুয়েশন থেকে যে ভ্যালুটা পাবো ওর ইকুয়েশনের স্টার্টিং টর্কের ভ্যালুটা একটু বেশি পাবো। বুঝতে পারছো? দুটো সেম রেটিং এ হলেও শেষ পর্যন্ত দেখা যাবে যে ওর স্টার্টিং টর্কটা একটু বেশি। এখন আসি সাপ্লাই ভোল্টেজের সাথে এর ইফেক্ট কি কি আছে। আমি অনেক সময় সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করে স্পিড কম বেশি করি না, সো ইফেক্ট আছে হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের সাথে টর্কের একটা ইফেক্ট আছে, তাই না? দুটো আগেই দেখে ফেললাম। এখন হচ্ছে ভোল্টেজের সাথে কি সম্পর্ক? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স চেঞ্জ হলে টর্ক চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স সমান হলে টর্ক ম্যাক্সিমাম। আচ্ছা, এই কন্ডিশনের বদলে একটা ভোল্টেজ তো সেখানে ছিল, তাহলে ভোল্টেজ চেঞ্জ হলে কি হচ্ছে? ভোল্টেজ চেঞ্জের সাথে সম্পর্ক হচ্ছে, দেখো সবকিছু লিখে রাখো।
টর্কের ইকুয়েশন না দেখে কেউ একজন আমাকে বলো। T প্রপোর্শনাল, দেখো না, T প্রপোর্শনাল E2 স্কয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। ঠিক আছে, এই পার্টটার হিসাব নিকাশ আমি আগেই দেখে ফেলেছি। ঠিক আছে, তাহলে T প্রপোর্শনাল টু E2 স্কয়ার, T প্রপোর্শনাল টু E2 স্কয়ার। E2 হচ্ছে রোটরে ইনডিউসড ভোল্টেজ, রোটরে ইনডিউসড ভোল্টেজ। এখন এই রোটরের ইনডিউসড ভোল্টেজ এটা প্রপোর্শনাল, V প্রপোর্শনাল E, সাপ্লাইয়ের ভোল্টেজের প্রপোর্শনাল হচ্ছে E, তাহলে T প্রপোর্শনাল VS স্কয়ার, মানে সাপ্লাই ভোল্টেজের সাথে সম্পর্ক আমি এখন দেখালাম। এটা হচ্ছে রোটরের ভোল্টেজের সাথে সম্পর্ক, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের সাথে সম্পর্ক। তাহলে সাপ্লাই ভোল্টেজ যদি দ্বিগুণ চেঞ্জ করি তাহলে টর্ক দ্বিগুণ চেঞ্জ হয়ে যাবে, 4 গুণ চেঞ্জ হয়ে যাবে স্কয়ার। সো দ্বিগুণ চেঞ্জ করলে, সো 1 ছিল 2 করলাম। স্যার বি সমানুপাতিক ই হয়তো স্লিপ যদি 0 হয়, কিসের? স্যার বি সমানুপাতিক E এটা স্ট্যান্ড স্টিল কন্ডিশন এবং রানিং কন্ডিশনের ক্ষেত্রে একই সূত্র আসবে এটার ক্ষেত্রে। এটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনেও T প্রপোর্শনাল E2 স্কয়ার, এটা রানিং কন্ডিশনের ক্ষেত্রে একই আসবে। আমি একটু পরে দেখাবো রানিং কন্ডিশন। সো টর্কের ইকুয়েশন ভোল্টেজের সাথে সম্পর্ক হচ্ছে স্কয়ারের প্রপোর্শনাল, সাপ্লাই ভোল্টেজের স্কয়ারের প্রপোর্শনাল। অর্থাৎ এখানের ভোল্টেজ যদি 10% চেঞ্জ হয় তাহলে টর্কের ইকুয়েশনে 20% চেঞ্জ আসবে। কিভাবে স্যার? স্কয়ার স্কয়ার আছে। যেমন যদি ভোল্টেজ 1 হয় তাহলে টর্ক হচ্ছে 1, ভোল্টেজ যদি 2 হয় টর্ক হচ্ছে 4। টর্ক হচ্ছে ডাবল, ডাবল চেঞ্জ হচ্ছে। এবং যদি পার্সেন্টেজ জায়গায় এটা দেখানো যায় তাহলে এটা আসবে, এটা 10% চেঞ্জ হলে সাপ্লাই ভোল্টেজ 10% চেঞ্জ হলে টর্ক 20% চেঞ্জ হবে। ওকে, প্রথমে যদি এটা 1 ধরি, পরেরটা 20% যদি চেঞ্জ হয় কত হবে? 0.9, এটা ছিল 1, এটা যদি 0.9 হয় 10% চেঞ্জ করলাম। 1 এর 10% কত? 1 এর 10% হচ্ছে 0.1, তাহলে 0.1 হলে 0.1 যদি বাদ দেই 0.9, এটাকে স্কয়ার করলে কত হবে? 0.81। তাহলে প্রথমটা যদি 100 হয় এটা হবে 81, তাহলে টর্কের চেঞ্জ আসছে 20%। সো সাপ্লাই ভোল্টেজকে যদি তুমি চেঞ্জ করো তাহলে যে কয় পার্সেন্ট চেঞ্জ করবা তার ডাবল পার্সেন্ট হচ্ছে টর্কের ইকুয়েশনে চেঞ্জ হবে। তার মানে স্যার ওটা 0.09 স্কয়ার হবে না? 0.0 আমি তো 10% চেঞ্জ করছি। 10 আগে ছিল 1, আগে ছিল 1, একে 10% কত? 0.1। তাহলে 0.1 যদি বাদ যায় তাহলে কত থাকে? 0.9। 0.9 ওকে স্কয়ার করো 0.8। সো 20% পর্যন্ত চেঞ্জ হচ্ছে। তার মানে সাপ্লাই ভোল্টেজের সাথে খুবই সেনসিটিভ। 220 ভোল্টের মেশিন এখন যদি 240 ভোল্ট দাও তাহলে কিন্তু এখন ঝামেলা আছে। টর্ক বেড়ে যাবে, ভিতরের কারেন্টও বেড়ে যাবে, মোটর পুড়ে যাবে। সো রেটিং এর বেশি দেওয়া যাবে না। টর্ক বেশি পাবা তুমি, কোনো সন্দেহ নাই, কিন্তু মোটর এই ক্ষেত্রে পুড়ে যাবে। আমরা তো দেখাচ্ছি সুইচটা অন করে মোটর অন হচ্ছে। এটা তো সাধারণ না, এখন তো এটা বুঝতে এটা বললে হবে না। তোমাকে আমি কিভাবে সুইচ অন করার পরে মোটর রান করতে এই কন্ডিশনগুলো তোমাকে বলছি না আমি। এখন তোমার ভিতরের কথা বলতেছি যে টর্ক কেমন হচ্ছে, স্পিড কেমন হবে, সেই কিছুই বুঝতেছি না। তাহলে আমার 3 ফেজ যে রোটর সার্কিট ছিল, 3 ফেজ রোটর সার্কিট থেকে আমি টর্কের ইকুয়েশন ডেভেলপ করলাম। সেই টর্কের ইকুয়েশন হচ্ছে আমার এটা। এই ইকুয়েশনটা আজীবনের জন্য মনে রাখো, এটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন। ঠিক আছে? রানিং কন্ডিশনে এই ইকুয়েশনটা সেমই থাকবে, শুধু এখানে একটা স্লিপ থাকবে, এখানে একটা স্লিপ থাকবে, আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে? রানিং কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি টর্কের হিসাব আসি, যদি সেম ক্যালকুলেশন আবার করি, সেক্ষেত্রে কারেন্টের মান কি রকম চেঞ্জ হয়ে যাবে? রানিং কন্ডিশনের ক্ষেত্রে আমি যে I2 বের করছিলাম, কারেন্টের মান, টর্কের রোটরের কারেন্টের মান, সেটা ছিল কি? E2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। এটা হচ্ছে √/, তাই না? এখন যদি রানিং কন্ডিশন হয়, রানিং কন্ডিশনে স্লিপ তো আর 1 না, স্লিপ তো অনেক থেকে কম। এই 0 কেন? 1 এবং 0 এর কথা বলছেন। 1 এবং 0 এর মাঝে যে কোনো ভ্যালু হতে পারে, এর মান যে কোনো কিছু হতে পারে।
সেক্ষেত্রে ওই যে বললাম রোটরের কারেন্টের উপর ইমপ্যাক্ট ফেলবে, স্লিপ ভোল্টেজের উপর ইমপ্যাক্ট আছে না, এই যে ভোল্টেজের উপর ইমপ্যাক্ট S * E2, রিঅ্যাকট্যান্সের উপর ইমপ্যাক্ট আছে না S x2²। সো এইখানে যেহেতু S চলে আসছে, টর্কের ইকুয়েশনও S চলে আসছে। স্যার রেজিস্ট্যান্সও থাকবে না? হ্যাঁ, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সাথে ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক আছে? না। রেজিস্ট্যান্সের সাথে ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক আছে? সো স্লিপের সাথে রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি যে তিনটা বলছি সেটাই, ফ্রিকোয়েন্সি, রিঅ্যাকট্যান্স, ভোল্টেজ, এই তিনটার সাথে সম্পর্ক। একইভাবে যদি cos ∅2 বের করতে, cos ∅2 তাহলে R2 ডিভাইডেড বাই R2² প্লাস x2 s x2², এইটাকে যদি আবার টর্কের ইকুয়েশনে ফেলো, ওই একই ক্যালকুলেশন আবার করতে হবে। বুঝাইতে পারছি? সেম ক্যালকুলেশন, আবার টর্কের ইকুয়েশন কি রকম ছিল? টর্ক প্রপোর্শনাল টু I2 E2 cos ∅2। ঠিক আছে? স্যার হ্যাঁ, এই টর্কটা তো হচ্ছে চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হয়ে থাকবে। স্টার্টিং এক ধরনের টর্ক থাকে, রানিং এক ধরনের টর্ক থাকে। এই টর্কটা কোন পর্যন্ত যাবে তা নির্ভর করবে রোটরের শেপটে কি পরিমাণ লোড লাগানো আছে। রোটরের শেপটে 10 কেজি লাগানো আছে, 10 কেজি লাগানো আছে, সো এই টর্কের ইকুয়েশন ওই 10 কেজি পর্যন্তই যাবে। টর্ক 10 কেজি বেশি আর প্রোডাকশন হবে না। স্যার স্টার্টিং এর রানিং টর্কটা সেম রাখা যায় না? স্টার্টিং ও রানিং টর্ক না সেম রাখা যাবে না। এটা লোডের উপর নির্ধারণ হবে যে টর্কটা কত হবে, কিন্তু টর্কটা যেন লোডটা যেন ম্যাক্সিমাম টর্ক থেকে বেশি না হয়ে যায়। আমি বললাম যে আমার যে ওয়েটটা আছে এটা মনে করো যে 500 নিউটন মিটার, টর্ক তো নিউটন মিটার দিয়ে ক্যালকুলেট করে। আমি যে লোডটা নিয়েছি 500 নিউটন মিটার, আমার মোটরটা 500 নিউটন মিটার প্রোডাকশন করতে পারে ম্যাক্সিমাম টর্ক, তাহলে এই লোডটা এই মোটরটা চালাইতে পারে। কিন্তু যদি এটা 600 নিউটন মিটার হয়ে যায়, ও চালাইতে গেলে পারে ও পুড়ে যাবে। বেশি লোড নিলে পারে ওই লোডকে স্যাটিসফাই করার জন্য অনেক বেশি কারেন্ট দিতে যাবে, তখন ওটা পুড়ে যাবে। স্যার তাহলে বুঝবো কি রোটর স্টেটরের টর্ক সেম কিছু কম? এটা মোটর নিজে নিজেই বোঝে যে তার উপরে আমরা বুঝবো এটা তোমার লেখা থাকবে যেটা কি পরিমাণ লোড নিতে পারবে। এই মোটরটা অবশ্যই স্যার কেউ বুঝে ওইটা লিখে রাখছে, এটা আমরা কিভাবে বুঝবো? এই আমরা যখন ক্যালকুলেশন করেছি এই মোটরটা ম্যাক্সিমাম কি পরিমাণ কারেন্ট নিতে পারে, ম্যাক্সিমাম কি পরিমাণ ভোল্টেজ নিতে পারে সেটা আমি জানি না, সেখান থেকে টর্কের ইকুয়েশন ক্যালকুলেশন করতে পারি না যে ম্যাক্সিমাম এই পরিমাণ টর্ক সে জেনারেট করতে পারবে। আমি কয়েল যে বাধাই করছি ওই কয়েলটা ম্যাক্সিমাম কি পরিমাণ কারেন্ট দিতে পারবে সেটা আমি বলতে পারবো না, আমার হিসাব থাকবে না। ওইখান থেকে আমি বলতে পারবো যে এই মোটরটা এই পরিমাণ টর্ক প্রোডাকশন করতে পারে এবং এই পরিমাণ লোড নিয়ে এসে চলতে পারে। বুঝাইতে পারছি? অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা আমাকেই বলতে হবে যে এই মোটরটা এত লোডের জন্য বানানো, এই জন্য টর্কের ইকুয়েশন পড়াই না। যে টর্কের ইকুয়েশন কিভাবে আসে, যদি তার মোটা দাও, কারেন্ট বেশি নাও, তাহলে এই মোটরটা অবশ্যই বেশি পাওয়ার দিয়ে কাজ করতে পারবে। এক্ষেত্রে যদি আবার টর্কের ইকুয়েশনে পোলেরও হিসাব নিকাশ আছে, পোল চেঞ্জ করলে অনেক হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যায়, কিন্তু টর্কের ইকুয়েশনের ভিতরে কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার এই তিনটা হিসাবই আছে। সো কি পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা দেখবো, কি পরিমাণ কারেন্ট আছে সেটা দেখবো। সেই হিসাব থেকে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত আছে, সো ম্যাক্সিমাম টর্ক কত নিবে সেটা এখান থেকে ডিল হয়ে যাবে। বুঝতে পারলাম? সো রানিং কন্ডিশনে এইখানে যদি টর্কের ইকুয়েশন আমি এই ইকুয়েশনে এগুলো বসাই, এখানে যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে ইকুয়েশনটা ওই রকম দাঁড়ায় যায়। ঠিক আছে? এর আগের ইকুয়েশনে থাকে শুধু এর চলে আসে, যেখানে যেখানে এস আসার কথা সেখানে সেখানে আসে। এবং রানিং কন্ডিশনে এরও ম্যাক্সিমাম টর্ক কতটুকু হবে সেটা ক্যালকুলেট করা যায় আগের প্রসেসে। আগে যে সেম প্রসেস আছে না, ওই প্রসেসে ক্যালকুলেশন করা যায় এবং ওই ক্যালকুলেশনের আলটিমেট রেজাল্টটা দাঁড়ায় R2 equal to SX2, R2 equal to SX2। অর্থাৎ তুমি কত স্লিপে এখন চলছো, তুমি 0.5, 0.8, 0.7 এই সামনে হ্যাঁ বুঝতে পারতেছো না? না বুঝতে পারছো না বলো, আমি শুধু পড়াই দিলেই হবে, আমাদের বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে। আমি পড়াই দিলে তুমি সিলেবাস শেষ করতে হবে, তোমার কত আগে। আচ্ছা আমি এটা R2 হবে না X2 হবে? R2
সো আমি স্টার্টিং টর্কের ইকুয়েশন, স্টার্টিং রানিং টর্কের ইকুয়েশন পাশাপাশি লিখি। জিনিসটা একটু সামারাইজ করতে শিখো। সো টি স্টার্টিং টর্ক এর ইকুয়েশনটা আসছে হচ্ছে কি রকম, 3/2 পাই ns, এটা হচ্ছে সেই k, ওটা হচ্ছে ফিক্সড। এরপরে কি ছিল, e2 স্কয়ার r2 এরকম ছিল, ডিভাইডেড বাই r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার। এটাকে আমি বাদ দিলাম 9 নম্বর, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে k। এটা স্টার্টিং টর্কের ইকুয়েশন। এই মোটরটা এই পরিমাণ টর্ক প্রোডাকশন করতে পারে স্টার্টিং, এবং এর পরের কন্ডিশন বলছিলাম যে ম্যাক্সিমাম টর্ক তাহলে কখন প্রোডাকশন করবেন এই মোটরটা, সেই ক্ষেত্রে বলছিলাম তার কন্ডিশন হবে r2 ইকুয়াল টু যদি x2 হয় তাহলে এই টর্কের মানটা ম্যাক্সিমাম থাকবে স্টার্টিং এই টর্কের মানটা ম্যাক্সিমাম থাকবে। এখন এই ইকুয়েশনটা যখন আমি রানিং কন্ডিশনের জন্য সেট করেছি তখন ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, টি আর ইকুয়াল টু কে আর যা থাকবে তাই SE2 স্কয়ার ইনটু R2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। এটা হচ্ছে রানিং কন্ডিশনের টর্ক। সমস্ত তথ্য তোমার দেয়া থাকবে, সমস্ত তথ্য তোমার দেয়া থাকবে ক্যালকুলেশনের সময়। এক্ষেত্রে ঝামেলা হচ্ছে স্লিপ, এক্ষেত্রে ঝামেলা হচ্ছে স্লিপ, এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন ছিল R2 ইকুয়াল টু SX2। যদি মনে করো স্টার্টিং এ এটা 10 ওহম হয়, স্টার্টিং কন্ডিশনে যদি 10 ওহম হয়, এটা ছিল 10 ওহম স্টার্টিং কন্ডিশনে, তাহলে R2 এর ভ্যালু কত হবে 10, তাহলে টর্কটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এখন এর যে ভ্যালু, এটা তো স্টার্টিং এ 10 ওহম ছিল, কিন্তু স্লিপ এটা তো চেঞ্জ হয়ে গেছে, স্লিপ চেঞ্জ হয়ে কত হয়েছে ধরলাম 0.5, ধরলাম 0.5, তাহলে 10 ভ্যালুটা এখন কত দেখাবে 5, তাহলে ভ্যালুটা 5, তাহলে R2 এর ভ্যালু এখন কত লাগবে 5। যদি R2 এর ভ্যালু এখন 5 হয় তাহলে রানিং যে কন্ডিশনে আমি আছি ওই কন্ডিশনে ম্যাক্সিমাম টর্কটা প্রোডাকশন করা সম্ভব। বুঝতে পারলাম আমি? রানিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্কটা হচ্ছে এটা রানিং কন্ডিশন। মনে করো রানিং এ আমি এখন চলছি স্লিপ 0.7, স্লিপ 0.7, মানে আমার যে লোড লাগানো আছে সেই লোডটা 0.7 এ চলছে, স্লিপ 0.7 এ চলছে। এখন ওই লোডটা ম্যাক্সিমাম টর্ক পাচ্ছে কিনা সেটা নির্ধারণ করার জন্য আমি বলতে পারি যে রানিং এ S ইনটু x2 আর এই R2 সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমি বলতে পারি লোডটা ম্যাক্সিমাম টর্ক দিয়ে রান করতেছে, লোডটা ম্যাক্সিমাম টর্ক দিয়ে ড্রাইভ হচ্ছে। স্যার আমি কি সবসময় ম্যাক্সিমাম টর্ক দিয়ে ড্রাইভ করব? না, আমি সবসময় ম্যাক্সিমাম টর্ক দিয়ে ড্রাইভ করব না, কিন্তু আমার ম্যাক্সিমাম কন্ডিশনটা সেট করা থাকতে হবে, তার ক্যালকুলেশন জানতে হবে। বুঝতে পারলাম স্যার? তাহলে ম্যাক্সিমাম টর্কে মানে এর মধ্যে দুইটাই লেখা থাকে যে স্টার্টিং এ কত হয় বা রানিং এ কত হয় মোটরের, এরকম এইটা মানে স্যার মোটরের যে ইয়াগুলো থাকে না, যে ইনফরমেশনগুলো, ওইখানে কি স্টার্টিং এর যে টর্ক ম্যাক্সিমাম টর্ক ওইটাও লেখা থাকে, আবার রানিং এর যে ম্যাক্সিমাম টর্ক ওইটাও লেখা থাকে। তোমাকে কি বলছি এর আগে? তোমাকে আমি বলেছি যে মোটরের ম্যাক্সিমাম টর্ক কোনোদিন চেঞ্জ করা যায় না, এই কথা বলছি না তোমাকে আমি? এই দুইটা টর্কের মানই সমান, এই দুইটা ইকুয়েশন থেকে যদি টর্কের এইটা এবং এইটা, এই দুইটা থেকে টর্কের মান সেম, টর্কের মান আমি সেমই পাবো, কিন্তু টর্কটা কোথায় ম্যাক্সিমাম সেটা স্লিপ 1 এ ম্যাক্সিমাম নাকি স্লিপ 0.5 এ ম্যাক্সিমাম নাকি স্লিপ 0.7 এ ম্যাক্সিমাম সেটা ক্যালকুলেট করার রুলস আছে এটা। যদি তুমি বলো যে এইটা হচ্ছে রানিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক, তাহলে এখানে যে টর্ক ক্যালকুলেট হবে এখানেও সেম টর্কই ক্যালকুলেট হবে। যদি 100 নিউটন মিটার হয় এটাও 100 নিউটন মিটার হবে, ওটাও 100 নিউটন মিটার। ম্যাক্সিমাম টর্ক কখনো চেঞ্জ হয় না ইন্ডাকশন মোটরে। আমি শুধু ম্যাক্সিমাম টর্কটা কোন পজিশনে, স্লিপের কোন পজিশনে, তাহলে স্লিপের গ্রাফটা আবার একটু দেখতে হয়, স্যার বলছে একটু মাথা খাটাইতে হবে। যদি একটু তুমি অমনোযোগী থাকো এটা কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না। আমার এটা বুঝতে দীর্ঘদিন সময় লেগেছে।
এর আরেকটা ইকুয়েশন এটা কেমন হতে পারে, এখানে একটা ম্যাক্সিমাম টর্ক, এই ভ্যালুটা একটু উঁচু হওয়ার দরকার ছিল, এই ভ্যালু এর সমান ধরে নাও এই ভ্যালু। সো এখানে একটা ম্যাক্সিমাম টর্ক, এদিকে হচ্ছে আমার স্লিপ, এদিকে হচ্ছে আমার টর্ক, ঠিক আছে। সো এখানে স্লিপের মান ধরলাম হচ্ছে 0.07, এখানে যে স্লিপের মান সেটা হচ্ছে 0.5, এখানে যে স্লিপের মান সেটা হচ্ছে 0.1, কিন্তু এই ম্যাক্সিমাম টর্কটা উভয়ের ক্ষেত্রে সমান, তিনটা কন্ডিশনের ক্ষেত্রেই সমান, মানটা সমানই থাকবে, মানটা সমানই থাকবে, স্লিপের উপর ডিপেন্ড কিন্তু করে স্লিপের উপর ডিপেন্ড করে এইটা কোথায় আসবে, সেটা রানিং কন্ডিশনে আসবে নাকি স্টার্টিং কন্ডিশনে আসবে সেটা সেট করা যাবে। এই দুইটা আলাদা আলাদা ক্যালকুলেশন দিয়ে আমি সেট করতে পারি যে এখন রেজিস্ট্যান্সের মান কতটুকু লাগবে। ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে এটাও ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন, এটাও ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন, কিন্তু ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে 0.5 এ আসছে, এটা হচ্ছে 1 এ আসছে। একটু কি ক্লিয়ার হচ্ছে? অপর ফারুক গাজী, আমার কনসেন্ট্রেশন বাড়াইতে হবে। আর আমার দুরন্ত ঘোড়া মাথার মধ্যে যাচ্ছে সাথে আমার মনে হচ্ছে তুমি পিছনে বসে না বাবা, কিন্তু সামনে করে লাগবে, তোমার হচ্ছে না কেন? না বলতে সেটা আমাকে বলো, আমি ট্রাই করি তোমাকে বোঝানো, হবে না কিন্তু এবার। তো তোমাকে এত সময় আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, একটা ইন্ডাকশন মোটর যখন তৈরি করো, তৈরি করার পরে তার বিভিন্ন ডেটা নিয়ে কিভাবে টর্কের ক্যালকুলেশনটা করা যায় এবং সেই টর্ক থেকে কিভাবে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন দাঁড় করানো যায় তার হিসাব নিকাশ। টর্কের স্টার্টিং টর্কের ইকুয়েশন দেখিয়েছি, রানিং টর্কের ইকুয়েশন দেখিয়েছি। টর্ক দুই ক্ষেত্রে ম্যাক্সিমাম সমান হবে, শুধু স্লিপের 19-20 হবে। ডান। সো এর ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স কিন্তু থাকবে। এই কথা বললে চলবে না যে ইন্ডাকশন মোটরের ম্যাক্সিমাম টর্ক তার ম্যাক্সিমাম থেকে এক্সিড করা যায়, এটা স্লিপটাকে শুধু চেঞ্জ করা যায়, ম্যাক্সিমাম টর্ক কখনো এক্সিড করা যায় না। সো রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স সেন্স হবে। হ্যাঁ, So no condition starting torque and maximum torque are same. নো লোড কন্ডিশনে স্টার্টিং রানিং কন্ডিশন না, স্লিপ মানে স্লিপের মান তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি এই স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর নিয়ে একটু কথাবার্তা, যে এটা কিভাবে কেন কিভাবে কি সমস্যা আছে। স্টার্টিং এ স্কোয়ার কেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম বা টর্কের ইকুয়েশন কেমন হয়, টর্ক কেমন পাওয়া যায়। মনে করো একটা স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর 100 নিউটন মিটার টর্ক প্রোডাকশন করতে পারে, বা তার রানিং কন্ডিশনে 100 নিউটন মিটার টর্ক তার থাকে। এই টর্ক থেকে তার ম্যাক্সিমাম টর্ক দ্বিগুণ সে প্রোডাকশন করতে পারে, মোটামুটি 200-150 থেকে 200 স্কোয়ার কেজ যেটা থাকে। এটা আমি চাইলে, যেটা 100 নিউটন মিটার হচ্ছে তার জেনারেলাইজড রানিং কন্ডিশনে থাকে, এটা স্টার্টিং এর সময় 1.5 থেকে 2 গুণ পরিমাণ টর্ক সে প্রোডাকশন করতে পারে। কিন্তু এটা কিন্তু ওই ম্যাক্সিমাম টর্কের ভিতরেই থাকবে, অবশ্যই ম্যাক্সিমাম টর্কের বাইরে না, ঠিক আছে। সো একটা স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর 1.5 থেকে 2 গুণ পরিমাণ টর্ক প্রোডাকশন করতে পারবে, মানে তার নরমাল রানিং কন্ডিশনের তুলনায় সে 1.5 থেকে 2 গুণ পরিমাণ টর্ক প্রোডাকশন করে স্টার্টিং এ। আর কারেন্ট নেয় 5 থেকে 9 গুণ, কারেন্ট নেয় 5 থেকে 9 গুণ। এইটা একটু সাবধানতার জায়গা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। একটা ইন্ডাকশন মোটর স্টার্টিং কন্ডিশনে অনেক বেশি কারেন্ট নেবে, একটা ইন্ডাকশন মোটর স্টার্টিং কন্ডিশনে অনেক বেশি কারেন্ট নেবে। এইটা যুক্তি সত্য, কেউ আমাকে প্রমাণ করে বলতে পারবে? একটা ইন্ডাকশন মোটর স্টার্টিং এ অনেক বেশি কারেন্ট নেবে, কেন নেবে এই কথাটা আমাকে একজন বুঝাও। সো ম্যাগনেটিক যে ফিল্ডটা ক্রিয়েট হবে এটার জন্য। শাফিন, ইন্ডাকশন মোটর স্টার্টিং এ অনেক বেশি কারেন্ট নেবে, কেন নেবে? কেউ একজন বলো আমাকে প্লিজ। অনেক বেশি কারেন্ট নিবে, সে নিবে রানিং কন্ডিশনের তুলনায় স্টার্টিং এ সে 5 থেকে 9 গুণ কারেন্ট নেয়। এই জন্য যখন ইন্ডাকশন মোটর তুমি অন করো তখন এই লাইটের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, কারণ অনেক বেশি কারেন্ট নেয়। লাইনে অনেক বেশি কারেন্ট গেলে লাইনে ভোল্টেজ ড্রপ হয়। যখন লাইনে ভোল্টেজ ড্রপ হয় তখন অবশ্যই আলোটা একটু ডিম হয়ে যায়। এবং একই সঙ্গে তোমাদের আরেকটা জিনিস আমি বলছিলাম যে কিছু কিছু বলছিলাম কোনো কোনো জিনিস পুড়িয়ে যেতে পারে। 3টা লোড থাকে, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা
একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, একটা ক্যাপাসিটিভ লোড। নরমালি ক্যাপাসিটিভ লোড থাকে না কোনো জায়গায়, ইন্ডাকটিভ লোড এবং রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কমলে অবশ্যই কারেন্টটা কমে যায়। সেক্ষেত্রে যদি এর এগেইনস্টে ভোল্টেজ কমে যায়, এর এগেইনস্টে কারেন্ট। কেউ একজন কোশ্চেন করছিল, স্যার ইন্ডাকশন মোটর যখন অন হয় তখন আলোগুলো ব্লিঙ্ক করে, সেক্ষেত্রে আলোগুলো পুড়ে যেতে পারে কিনা, এরকম আসছিল না? আমি বলছিলাম আলোগুলো মানে বাতি পুড়ে যেতে পারে, আমার ফ্রিজ পুড়ে যেতে পারে, কথা বলছিলাম না, বা মোটরও পুড়ে যেতে পারে। কে যেন একজন কোশ্চেন করছিল এরকম। যদি একটা ইন্ডাকশন মোটর অন করি তাহলে আমার লোডের এগেইনস্টে ভোল্টেজ কমে যায়, এবং বলছিলাম যে কিছু কিছু লোড আছে যে কনস্ট্যান্ট পাওয়ার নেয়। কিছু কিছু ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হয় যে ডিভাইসগুলো কনস্ট্যান্ট পাওয়ারের জন্য তৈরি করা, যে তার ভোল্টেজ কমলে কারেন্ট বেড়ে যাবে, কারেন্ট যদি কমে যায় ভোল্টেজ বেড়ে যাবে, তার এগেইনস্টে ফিক্সড পাওয়ার যায়। এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে যদি এই সমস্ত ডিভাইস লাগানো থাকে, আবার যদি একটা মোটরের ক্ষেত্রে অনেকটা এই ধরনের কথা সত্য, যদি এর এগেইনস্টে ভোল্টেজ কমে যায়, এর পাওয়ারটা লোডকে স্যাটিসফাই করার জন্য যে পরিমাণ টর্ক প্রোডাকশন করা দরকার, তার থেকে সেই পরিমাণ টর্ক রাখার জন্য কারেন্টটা বেশি নিয়ে ফেলবে। কারেন্ট কমে গেলে ভোল্টেজ বেড়ে যেতে পারে। এখন এই কন্ডিশনের ক্ষেত্রে যদি রেজিস্টিভ লোড হয় তাহলে ভোল্টেজ কমলে কারেন্ট বাড়বে না, ভোল্টেজ কমলে কারেন্ট বাড়বে না। সেক্ষেত্রে ওই আলোগুলো একটু কমে যেতে পারে কিন্তু আলোটা পুড়বে না, আলোগুলো কমে যেতে পারে কিন্তু আলোটা পুড়বে না। কিন্তু এটা যদি একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে হয়, যে একটা মোটর অন করার ফলে আরেকটা মোটরের উপর কি ইম্প্যাক্ট, সেক্ষেত্রে ওই মোটরের এগেইনস্টে ভোল্টেজ কমে যাবে। ওই মোটরের এগেইনস্টে ভোল্টেজ যদি কমে যায় তাহলে সে লোডকে স্যাটিসফাই করার জন্য কারেন্টটা বেশি ড্র করবে। যখনই কারেন্ট বেশি ড্র করবে, তার রেটেড কারেন্ট থেকে বেশি কারেন্ট নিয়ে ফেললে সে এক্সেস হিট জেনারেট করবে। এক্সেস হিট জেনারেট হলে কয়েলগুলো পুড়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে পিক আওয়ার, মানে যখন অনেক বেশি লোড চলে তখন লাইনে ভোল্টেজ কম থাকে, তখন ইরিগেশন পাম্প চালাতে নিষেধ করে। দেখবা যে এলাকায় পাম্প নর্মালি সকালের দিকে চালায়, না হলে রাতের দিকে চালায়, দিনের বেলায় চালাতে চায় না, খুব ভোরে চালায়, না হলে রাত্রের দিকে চালায়, এই কারণে। তো যদি রেজিস্টিভ লোড হয় সেক্ষেত্রে ভোল্টেজ ওর এগেইনস্টে কমলেও ওইটা, যেমন আমার এখনকার যে বাতিগুলা, এলইডি বাতিগুলা, এগুলো কিন্তু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এরা ফিক্সড কারেন্টের বা ফিক্সড পাওয়ারের জন্য তৈরি। সো এদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি এর এগেইনস্টে ভোল্টেজ কমে যায় তাহলে কারেন্টটা বেড়ে যায়। কিন্তু আগে যে লাল বাতিগুলো ছিল না, ইনক্যান্ডেন্সের লাইট যেগুলো, ওইটা হচ্ছে রেজিস্টিভ লোড, ওইটা হচ্ছে রেজিস্টিভ লোড। ওর ক্ষেত্রে ভোল্টেজ কমলে ওই বাতিগুলো পুড়ে যাবে না। কিন্তু এই লাইটগুলা যেগুলো এলইডি টিউব, এটা কিন্তু ফিক্সড পাওয়ারের জন্য তৈরি করা। যদি এর এগেইনস্টে ভোল্টেজ কমে যায় তাহলে অবশ্যই এই কারেন্ট বাড়ায় দিবে, সেক্ষেত্রে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হয় পুড়ে যাবে, না হলে আলোটা সার্ভে যাবে। হ্যাঁ, ওগুলো দেখতাম তো আমাদের বাসায় একসময় ছিল, হ্যাঁ, যে 2 দিন পর পর ওইটা জ্বলে, এটা হচ্ছে রেটেড ভোল্টেজের থেকে উল্টাপাল্টা হলে পুড়ে যায়। ওই যে ফ্লামেন্ট থাকে, ওই ফ্লামেন্টটা হচ্ছে টলারেন্স একটা আছে, সেই টলারেন্সের বাইরে দিলে ওটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন আসে সো ইন্ডাকশন মোটর 5 থেকে 9 গুণ কারেন্ট নেবে। কেন নেবে তার ব্যাখ্যা। আমি একটা সিঙ্গেল ফেজ আঁকবো। সো একটা সিঙ্গেল ফেজের রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে, ডান। সো এর একটা ইম্পিডেন্স আছে Z, সো এটা হচ্ছে R2, এটা হচ্ছে X2। যখন মোটরটা স্টার্টিং কন্ডিশনে তখন স্লিপের মান কত? স্লিপের মান তখন 1। তখন রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি মান কত? দ্যাটস গুড। তখন রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সির মান অবশ্যই f প্রাইম হবে s ইনটু f। সো f 50 হার্জ is on, সো 50 হার্জ। তার মানে আমার ফ্রিকোয়েন্সিটা, রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি তখন 50 হার্জ। ফ্রিকোয়েন্সির সাথে রিঅ্যাকট্যান্সের একটা সম্পর্ক আছে। এখানে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম 50 হার্জ হতে পারবে। সো এই রিঅ্যাকট্যান্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনেক বড় হবে। এই রিঅ্যাকট্যান্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনেক বড় হবে। সো z এর মানটা আলটিমেটলি অনেক বড় হবে। z এর মান যদি বড় হয়, I equal to E2 by Z2, E2 by Z2 উল্টা হয়ে গেল নাকি? ঠিকই তো ছোট হবে মনে হয়। ঠিকই তো ঠিকই আছে স্যার। মানে স্যার ওহমস ল অনুযায়ী ইয়াটা ঠিক আছে।
জেড বড় হলে তো কারেন্ট ছোট হবে। কারেন্ট ছোট হওয়ার কথা। এখানে ইন্ডিউস ভোল্টেজ এখানে কি কথাটা বলছে একটু দেখো তো দেখি একটু মিলানো যায় কিনা। রোটর রিঅ্যাকট্যান্স ইজ লার্জ কম্পেয়ার টু রোটর রেজিস্ট্যান্স। রোটর রিঅ্যাকট্যান্সের মান রোটর রেজিস্ট্যান্সের মানের তুলনায় বেশি। অনেক বেশি। প্রথম কথা তো এই কথা আমি প্রমাণ করলাম যে রিঅ্যাকট্যান্সের মান রেজিস্ট্যান্সের মান তুলনায় অনেক বেশি হচ্ছে। তারপরে কি হচ্ছে, therefore rotor current lags the rotor EMF. Rotor current lags the rotor EMF by large angle. এখানে পাওয়ার ফ্যাক্টরের একটা ইস্যু আছে। এই লোডের পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে? এই লোডের পাওয়ার ফ্যাক্টর মান খুবই কমে যাবে। স্যার ওখানে যে অ্যাঙ্গেলের কথা বলছেন এখানে বলছে যে রোটর ইএমএফ, রোটরের যে ভোল্টেজটা তৈরি হয়েছে তার অ্যাঙ্গেলটা আর এবং কারেন্টের অ্যাঙ্গেলটা এটা অনেক বেশি বেড়ে যাবে। আমি অ্যাম্পলিটিউডের কথা চিন্তা না করি, কারেন্টের মানের সাথে তো এখন একটা cos phi আছে, বা লোডের সাথে তো অবশ্যই লোডের একটা পাওয়ার ফ্যাক্টর থাকে। সো লোডের পাওয়ার ফ্যাক্টরের মান অনেক কমে যাবে। সেই কথাটা বলছে যে রোটর কারেন্ট ল্যাগস দ্য রোটর ইএমএফ বাই লার্জ অ্যাঙ্গেল, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ লো। সো এই ক্ষেত্রে যে পাওয়ার ফ্যাক্টর পাবো আমি, পাওয়ার ফ্যাক্টর লো হবে। কনসিকুয়েন্টলি দ্য স্টার্টিং টর্ক ইজ স্মল। স্টার্টিং টর্ক ইজ স্মল when the resistance is added to the rotor circuit। আচ্ছা, এখানে কারেন্টের কথাটা বলে নাই, কারেন্টের কথাটা বলে নাই, কিন্তু এখানে এই রোটরের যে ইম্পিডেন্স থাকবে, এই ইম্পিডেন্সের যে পাওয়ার ফ্যাক্টর থাকবে, সেই পাওয়ার ফ্যাক্টরটা অনেক বেশি ল্যাগ করে। ল্যাগের কারণে এই কারেন্টের মানটা অনেক বেশি হয়ে যাবে। তো নরমাল যদি এই ইকুয়েশন দেখি তাহলে মনে হবে যে এই ভ্যালুটা হচ্ছে বড় হয়ে যাবে, এই ভ্যালুটা বড় হয়ে গেলে কারেন্টটা কমে যাবে। কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর, এই লোডের তো একটা পাওয়ার ফ্যাক্টর থাকবে। সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টর কত? জেডএল এর সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, কিন্তু এই জেডএল যদি কমে 0.5 হয়ে যায়, জি স্যার, মানে নিচে দশমিক সংখ্যা থাকলে যদি দশমিক সংখ্যা চলে যায়, তাহলে কিন্তু কারেন্টের মান তখন অনেক বেশি হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে আমরা মিস করে যাচ্ছি। এই পাওয়ার লোডের যে পাওয়ার ফ্যাক্টর থাকে, এই পাওয়ার ফ্যাক্টরটা ইভেন্চুয়ালি অনেক বেশি ল্যাগ হয়ে যায়। ল্যাগ হয়ে যাওয়ার জন্য কারেন্টটা এই ইকুয়েশন থেকে এখন দেখানো যায় যে কারেন্টটা বেশি আসে, ঠিক আছে। কিন্তু টর্কের মান এক হিসেবে আবার ওই একই টর্কের ইকুয়েশনে কিন্তু cos phi নট আছে। cos phi নট এর মান যেহেতু কমে যাবে একের থেকে, t প্রপোর্শনাল e to i to cos phi 2, যেহেতু cos phi 2 অনেক বেশি কমে যাবে, সো স্টার্টিং এ টর্কটা কমে যাবে। এই জন্য স্টার্টিং টর্কটা হচ্ছে 1.5 থেকে 2 গুণ, আর কারেন্টটা হচ্ছে 5 থেকে 9। এই কথাটা মাথায় ফিক্স করে নাও যে ইন্ডাকশন মোটর যদি স্কোয়ার কেজ হয়, স্টার্টিং কন্ডিশনে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত টর্ক প্রোডাকশন করে, আর কারেন্টটা 5 থেকে 9 গুণ। অন টাইপ মোটরের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়, স্টার্টিং টর্কটা আমি ম্যাক্সিমাম যতটুকু নেওয়া যাবে ততটুকু নিতে পারি, 8 = x2 করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত আজকের মতো আমাদের সময় আছে কেন? তাহলে ইন্ডাকশন মোটরের টর্কের ইকুয়েশন দেখালাম আজকে। আগামী ক্লাসে দেখাবো হচ্ছে টর্কের সাথে স্লিপের ক্যারেক্টারিস্টিক্স, টর্কের সাথে স্পিডের ক্যারেক্টারিস্টিক্স। যদি এইটুকু দেখানো হয়ে যায় তাহলে একটা ইন্ডাকশন মোটরের যা কিছু আছে মোটামুটি পড়ানো শেষ। এর ভিতরেই ম্যাথমেটিক্স যা আছে তা কিন্তু এর ভিতরেই আছে। ফাইনালে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থাকবে। স্যার স্পিড মানে তো হচ্ছে কত দ্রুত ঘুরতেছে ওটা না? আচ্ছা, টর্ক মানে হচ্ছে কতটা, মানে কতটুকু রোটেশনাল ফোর্স দিচ্ছে। টর্ক মানে কতটুকু রোটেশনাল ফোর্স দিচ্ছে। স্যার এটা কি এরকম বলা যায় না, টর্ক মানে হচ্ছে কতটুকু শক্তি নিয়ে ঘুরতেছে এরকম? শক্তি হচ্ছে এনার্জি। জি স্যার, মানে এনার্জির সাথে ফোর্সের একটা পার্থক্য আছে, জি স্যার, এটা তো আছে। তাই না?
সো একটু ইঞ্জিনিয়ারিং সেলে যেহেতু একটু ফোর্স দিয়ে ক্যালকুলেট করো। সো একটা জিনিস মনে রাখবা, ইন্ডাকশন মোটর যখন নো লোড কন্ডিশনে থাকে সবথেকে বেশি জোরে করে, তখন টর্কের মানটা সবথেকে কম। টর্কের মানটা, স্পিড যত বেশি টর্ক তত কম, স্পিড যত কম টর্ক তত বেশি, ইনভার্সলি প্রপোর্শনাল। আমি টর্ক স্পিড এবং টর্ক স্লিপ, টর্ক স্পিড মানে টর্কের সাথে আমি স্পিডের একটা, এটা হচ্ছে টর্ক এবং স্লিপের ক্যারেক্টারিস্টিক্স একই ভাবে টর্ক এবং স্পিডের ক্যারেক্টারিস্টিক্স দেখানো যায়, টর্ক এবং স্পিডের ক্যারেক্টারিস্টিক্স দেখানো যায়। সো এই জিনিসটা আমরা দেখব, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এটা স্পিড 0 টর্ক স্পিড 0 টর্ক। সো এই একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা উপর থেকে থাকবে যে এরকম থাকবে, এটা এইরকম নিচে এরকম। মানে স্যার টর্কের সাথে আর স্পিডের সম্পর্ক হচ্ছে মানে 22%। সো স্পিড বেশি হলে টর্ক কম হয়, স্পিড কম হলে টর্ক বেশি হয়। সো আগামী ক্লাসে এর ম্যাথমেটিক্স আজকে আবার দিয়ে দিব আমি, স্লিপের সাথে রিলেটেড ম্যাথমেটিক্স, স্লিপের সাথে রিলেটেড টর্কের ইকুয়েশন, এই টর্ক স্লিপ এর ম্যাথ আজকে দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস। শনিবারে সিটি হবে, সিটি হবে কি হবে, এটা তো ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন আর সে ট্রান্সফরমার টেস্টিং, ভোল্টেজ রেগুলেশন এবং ট্রান্সফরমার টেস্টিং এর উপরে। এই থিওরিটিক্যালও থাকবে, অ্যানালিটিক্যালও থাকবে, দুটোই থাকবে, থিওরি এবং ম্যাথ দুটোই থাকবে। স্যার কয়টা কোশ্চেন হবে টোটাল? ম্যাক্সিমাম 2টা, 10 মার্কস, 5 পাস। আর এখন থেকে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করে দাও। কি লিখছেন স্যার? ভোল্টেজ রেগুলেশন তারপরে ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সফরমার টেস্টিং, ঠিক আছে? সো এখন থেকে এর ম্যাথমেটিক্স শুরু করে দাও। টর্কের সাথে স্লিপের এক গাদা ইকুয়েশন আছে, ইকুয়েশন ক্লাসে খুঁজে বের করো। টর্কের সাথে স্লিপের এক গাদা ইকুয়েশন আছে, বই খোলো, দেখো ইকুয়েশন আছে। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওই ক্ষেত্রে তো 3 পেজের যে ডায়াগ্রামটা আছে ওইটা, আর হচ্ছে যে ডেরিভেশনটা করাইছিলাম ওই যে টর্কটা ঘুরতেছে স্যার, ওইটাই তো না? স্যার ওইটা স্যার দিয়ে দিলে ভালো হয়। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু হিউজ ম্যাথমেটিক্স থাকবে, এমন হতে পারে 5 ছেলে 5টাই ম্যাথ আছে, এমন হতে পারে 5 ছেলে 5টাই ম্যাথ আছে, এ বি সি, হয়তো সি তে গিয়ে প্রতিযোগিতায় ম্যাথ আছে, তোমাকে ম্যাথ কিন্তু করতেই হবে। ট্রান্সফরমার টেস্টিং, ইন্ডাকশন মোটর এবং হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এই তিনটা থেকে ম্যাথ থাকবে। আজকে বাসায় গিয়ে বিএল ট্রেজার ভলিউম 2 ডাউনলোড করে নিন। বিএল ট্রেজার কোর্স শেষ হয়ে যাচ্ছে, বইয়ের নাম জানো কি করে জানা? মেহেদি সব মাথার উপর দিয়ে যায়, ঠিক আছে? একটু চেষ্টা করো, একটু পড়া করতে পারলে এটা কমপ্লিট হবে, না হলে হবে না। আর বলি চেষ্টা করতেছো না বোঝা, পরীক্ষা হতে বড় থাকে, একটু মাথা খাটাইতে হবে, মাথা না খাটাইতে পারলে এটা বোঝা সম্ভবই না। আর পরে থেকে সামনে যদি না বসে তোমার ক্লাস নিতে পারবে, তোমার অবস্থা এত ডিগ্রেড হয়েছে মানে কল্পনা। আমি জানি তুমি কিছু বলবে না, তোমাকে এখন যদি বোঝাইতে পারবে তুমি বুঝতে পারবে, বোঝাইতে পারবে না। আচ্ছা, আগামী ক্লাসে আবার আমি আজকের ক্লাসের আউটপুটও জানতে চাইতে পারি, যে তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে ওটা বলো, ঠিক আছে? আজকের ক্লাসের আউটপুট আমি যদি বলি যে স্টার্টিং টর্কের ইকুয়েশনটা এসে লিখে দাও, স্টার্টিং টর্কের ম্যাক্সিমাম কন্ডিশনটা লিখে দাও। নেক্সট ক্লাসে দিবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি কিন্তু যে কাউকে দেখে ধরে ফেলতে পারি, আর যদি না পারো তাহলে ওই দিনের তোমার ক্লাস আমি টার্মিনেট করে দেবো, কারণ এইভাবে হবে না। আমি কিছু কিছু মুখ দেখলে বুঝতে পারতেছি ওমর ফারুক গাজী, তোমার ডেঙ্গু হওয়ার পরে তোমার মাথার কনসেন্ট্রেশন চলে গেছে, তোমার কনসেন্ট্রেশন
এইটা এমনই টপিক যদি তুমি 100% মনোযোগ দিয়ে না রাখো তাহলে এটা বোঝা সম্ভব না। বলে আমাকে বুঝাইতেই বেগ পেতে হচ্ছে, তাহলে আমার কথাটা তোমাকে আবার বুঝতে হবে, তাহলে সেটা আরো বেগের কাজ। স্যার এটা স্যার, আপনি কিন্তু অনেক আগে এখানে রিলেটিভ